এই ভোটটাকে যদি আপনি বিশ্লেষণ করেন যে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট, তাহলে কিন্তু সেটা সঠিক নির্বাচনী বিশ্লেষণ হবে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে ও রামকৃষ্ণ মিশন বা মানুষ সেবা সংঘকে এই ধরনের কথা নিয়ে এই ধরনের কথা বললে তার মানে এই যে বিভাজন রেখা সেটা সুস্পষ্ট হয়ে যাবে, জেনে শুনেই বলেছেন এবং তাকে দিয়ে এটা বলানো হয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য, এটা কিন্তু এই যে বিভাজন রেখা সেটা সুস্পষ্ট করে দিয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো বিজেপি রেজাল্ট ভালো হয়েছে, এর থেকে খারাপ হতে পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে আরো বেটার রেজাল্ট করানোর জন্য বিভৎসভাবে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম লস্ট কেস। সত্যি তো, ভোট ব্যাংকের নিরিখে এবারও ভোট বাড়লো না বামেদের। 5% একটু বেশি ভোট পেলেন বামেদের, যেখানে একাধিক তরুণ প্রার্থী এইবার লড়াই করেছিলেন, রাস্তায় প্রচার করেছিলেন, তা সত্ত্বেও আটকে থাকতে হলো 5%। বামেরা সত্যি খাতা খুলতে পারবে তো 2026-এ? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ফিরদৌস শামীম। প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বাম রাজনীতির কি জবনিকা পতন হতে চলেছে? মানে 5% ভোট আশা কেন দেখবেন বাম সমর্থকরা? একদমই নয়। আমি বলি যে ভোটের যে রসায়ন, সেটা যদি শুধু মাত্র মনে করেন যে গাণিতিক নিয়মে চলে, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। ভোটের রসায়ন আপনি গণিত, তার সঙ্গে রসায়ন, প্রপার কম্বিনেশন, উদাহরণ দিয়ে বলি, সাধারণভাবে গাণিতিক নিয়মে 5 আর 2 যোগ করলে 7 হয়, কিন্তু ভোটের ক্ষেত্রে সেটা 52 হতে পারে, সেটা নির্বাচনী গণতন্ত্র। তার কারণ, অনেকগুলো কারণ থাকে। আপনি এবারের লোকসভা নির্বাচন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এবারের লোকসভা নির্বাচন মূলত দেশের সরকার গঠনের নির্বাচন ছিল। দেশের সরকার গঠনের নির্বাচন যেহেতু ছিল, সেহেতু মানুষজন মনে করেছিল যে এই মোদী সরকার নরেন্দ্র মোদী বলে, নরেন্দ্র মোদী সব করছে, এই বলে যে বিজেপি যেভাবে সমস্ত পুরো দলটিকে, পুরো সরকারটিকে মোদীর হাতে তুলে দিয়েছিল, এই মোদী সরকারকে ভারত সরকার বানানোর জন্য গোটা ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছে, এবং যেখানে যে শক্তিশালী ছিল মোদীর বিরুদ্ধে, তাকে মানুষ ভোট দিয়েছে। এই ভোটটাকে যদি আপনি বিশ্লেষণ করেন যে এটা একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট, তাহলে কিন্তু সেটা সঠিক নির্বাচনী বিশ্লেষণ হবে বলে আমি মনে করি। দ্বিতীয় বলি যে বামেদের ভোটের পরিমাণ দেখুন, বামেদের একটা নির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। আপনি যদি সেটা দেখেন, তাহলে দেখবেন সেই কর্মপদ্ধতি অনুযায়ী বামেরা কিন্তু এই নিরন্তরে যে বলছে তরুণ প্রার্থী দেওয়া, আচ্ছা বামেরা কি তরুণ প্রার্থী আজকে প্রথম দিচ্ছে? আপনি শ্রমিক লাহিড়ী, সুজন চক্রবর্তী কবে জনপ্রতিনিধি হয়েছে? তাদের বয়স কত ছিল? গৌতম দেব যেদিন জনপ্রতিনিধি হয়, এমএলএ করা হয়েছিল, শ্রমিক লাহিড়ীদের এমপি করা হয়েছিল, কোন বয়সে করা হয়েছিল জিজ্ঞাসা করবেন। এইটা একটা নিরন্তর প্রয়াস বামেদের, বাম রাজনীতিতে এটা হতে থাকে। এবং শুধু তাই না, এই যে বলছেন যুবরা ভোট পেলো বা পেলো না, এইভাবে বিশ্লেষণ করছেন, এতদিন ধরে কি বলা হতো? এই বামেদের সব সাদা চুল, এই সাদা চুলদের বের করে দিন, তাহলে আপনারা ভোট পাবেন, কারণ আপনারা ভালো কাজ করেন, কিন্তু সাদা চুলের জন্য ভোট পাচ্ছেন না। আচ্ছা এবারে লোকসভা নির্বাচনে আপনি বিশ্লেষণ করুন তো, যে দুজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ছিলেন, তারা সব থেকে বেশি ভোট বাড়িয়েছেন। মোহাম্মদ সেলিম প্রায় 21% ভোট বাড়িয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্রে। সুজন চক্রবর্তী প্রায় 5.5% ভোট বাড়িয়েছে দমদম কেন্দ্রে বামেদের গত লোকসভা নির্বাচনের সাপেক্ষে। তাহলে যদি আপনি বলেন যে এই যে বয়স্ক, এতদিন ধরে বলতেন যে বয়স্ক প্রার্থী দিলে বা একটু একটু মানে রাজনীতিতে অভিজ্ঞ এইরকম প্রার্থী, বামেদের প্রার্থী দিলে ভোট কম আসছিল, তার কারণ মানুষজন আগে তাদের সরকার চালাতে দেখেছে। উল্টে আপনি আবার যদি দেখেন, অ্যানালিসিস করেন, ওই নামের মধ্যে যাচ্ছি না, যে যুবক তরুণ প্রার্থী দারুণ রাজনীতিবিদ, আমি মনে করি, আমি নাম দিয়েই বলি না কেন, যে সৃজন ভট্টাচার্য, আমি মনে করি যে সৃজন, তার যে রাজনৈতিক যে সমাজদারি, আমি মনে করি যে ভারতবর্ষে অনেক অত্যন্ত নামী পলিটিশিয়ান, অভিজ্ঞ পলিটিশিয়ান, তাদের সমাজদারির সমতুল্য। এবং আপনি যদি তার ওই সর্বশেষ ওই প্রেস বিবৃতি এবং আপনি যদি প্রেস মিট দেখেন, বলবো জনগণকে দেখে নিতে,
তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে যে আপনি ধারণা পাবেন, যে ছবি পাবেন, যে কোনো মানুষকে আকৃষ্ট করবে। কিন্তু তারপরে ভোট কমেছে। এই যে স্টেট জ্যাকেট ফর্মুলা আপনি বলতে পারেন না যে বামেদের যুবদের গ্রহণ করলো না, আবার আপনি উল্টো দিকে দীপশিতা দেখুন ভোট বাড়িয়েছে। না, আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার একটা ইস্যু হচ্ছে কোথাও গিয়ে? মানে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে লেখা হচ্ছে, যারা শিক্ষিত বামেরা তো একটা ধারণা বিভিন্ন ক্ষেত্রে বলছেন যে মানুষ শিক্ষিত হয়নি, লক্ষ্মীর ভান্ডার ভাতার জন্য ভোট দিচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে। না না, একদম ভুল ধারণা। বামেরা দেখুন লক্ষ্মীর ভান্ডার কি, লক্ষ্মীর ভান্ডার হলো একটা সামাজিক প্রকল্প। দেখুন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা কিন্তু বাম আন্দোলনের ফসল। আচ্ছা, রাইট টু এডুকেশন কিভাবে এসেছিল বলুন? ইউপিএ 1-এ যে কমন মিনিমাম প্রোগ্রাম নেওয়া হয়েছিল, সে কমন মিনিমাম প্রোগ্রামে কিছু কথা বলা ছিল, তার মাধ্যমে রাইট টু এডুকেশন এসেছে। এই যে আমি বলি রাইট টু এমপ্লয়মেন্টের কথা, আপনার ইন্টারভিউ বলেছি, কে বলে বলুন তো? কোন রাজনৈতিক নেতৃত্ব বলে রাইট টু এমপ্লয়মেন্টের কথা? আমাদের যে নিরন্তর প্রয়াস থাকে, প্রথমে শিক্ষা, তারপরে কর্মসংস্থান। এই যে শিক্ষা, প্রত্যেককে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে ফ্রি কম্পালসারি এডুকেশন দিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে কর্মসংস্থান করতে হবে। এই যে ধরেন এই যে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আপনি একটা বিবৃতি দেখাতে পারবেন যে কোন বাম নেতৃত্ব বলেছে এই যে এটা সম্পর্কে যে এটা বন্ধ হয়ে যাবে, এটা খারাপ? আমরা তো উল্টে বলছি যে এই সামাজিক যে প্রকল্পের সংখ্যা বাড়াতে হবে, তার সেই শুধুমাত্র 1000 টাকা নয়, সেই যে টাকার অঙ্ক সেটা বাড়াতে হবে। এবং শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কেন, আরো অনেক সামাজিক প্রকল্প গ্রহণ করতে হবে, এবং শুধু প্রকল্প নয়, সেগুলোকে আইনে রূপান্তর করতে হবে। পার্থক্য উদাহরণ দিই, যেমন ধরুন 6 থেকে 14 বছর বয়স্ক শিশুকে শিক্ষা প্রদান করতে হবে রাষ্ট্র, 14 কেন থাকবে, সেটা 18 কেন হবে না? 0 থেকে 6 বছর বয়স্ক শুধুমাত্র আইসিডিএস এর মতো একটা প্রকল্প কেন থাকবে, সেটা আইন কেন হবে না? যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কর্মসংস্থান। ভারতবর্ষে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রতিটি ভারতীয়ের কাছে যে কর্মসংস্থান কি হবে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, তারা কোথায় কাজ পাবে, সরকারি বেসরকারি ক্ষেত্রে? এই কর্মসংস্থানের প্রশ্নে সরকারগুলো অবস্থান কি হবে? আমরা বলছি আইন আনতে হবে, আমি বলছি তো। এবং এই নিয়ে আমি মনে করি প্রত্যেকের একদম ঝাঁপিয়ে পড়া উচিত, এবং সেই নিয়ে নিরন্তর রাস্তা থেকে শুরু করে সংসদের অভ্যন্তরে, কারণ বামেদের আপনি যদি সাংসদ সংখ্যা দেখেন পুরো দেশব্যাপী, এটা কিন্তু বেড়েছে। সংসদের অভ্যন্তরে রাস্তায় লড়াই বাড়াতে হবে, রাইট টু এমপ্লয়মেন্টকে আইনে রূপান্তর করতে হবে। যেমন আর্টিকেল 21A এসে রাইট টু এডুকেশন এসছে, 21B এনে রাইট টু এমপ্লয়মেন্ট করতে হবে। প্রতিটি শিক্ষিত অশিক্ষিত যাই হোক না কেন, প্রতিটি যুবকের হাতে কাজ থাকতে হবে তার যোগ্যতার ভিত্তিতে। যদি কাজ না দিতে পারো, মাসে অন্তত 10,000 টাকা করে তোমাকে প্রদান করতে হবে রাষ্ট্রকে বাধ্যতামূলক ভাবে, কারণ তুমি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হচ্ছ। এবং যতদিন সে কাজ না পাচ্ছে ততদিন পর্যন্ত সেটাকে দিতে হবে। আমাদের কথাগুলো হচ্ছে অত্যন্ত পরিষ্কার, যে কর্মসংস্থানকে অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, আইনি অধিকার হিসেবে। এখন এই প্রশ্নগুলো আর কে তুলছে, বামেরা ছাড়া? আপনার মনে হয় ধর্ম নিয়ে কমপ্লিট রাজনীতির যুগে ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে তাদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে? মানে অধীর চৌধুরী হারার পর এটাই বলেছেন যে অসম্ভব একটা জায়গায় চলে যাচ্ছে। না, এখানে আমি বলবো এটা পশ্চিমবঙ্গের সাপেক্ষে আপনি যদি ভোটের ট্রেন্ডটা দেখেন, পশ্চিমবঙ্গে কি হয়েছে, এবং পশ্চিমবঙ্গে যে দুটো রাজনৈতিক শক্তি মূলত এবারে সব থেকে বড় রাজনৈতিক পদক্ষেপ নিতে, মানে রাজনৈতিক ভাবে সফল হয়েছে বলতে পারেন, সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল, এবং উভয়ই হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেন্ট গুলো দেখবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে কিভাবে। যখন উত্তরবঙ্গে ভোট হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে কোনো কথা বলেনি, মানে যেখানে বিজেপি শক্তিশালী ছিল। আবার যেই দক্ষিণবঙ্গে ভোট হতে শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে ও রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘকে এই ধরনের কথা নিয়ে, এই ধরনের কথা বললে তার মানে এই যে বিভাজন রেখা সেটা সুস্পষ্ট হয়ে যাবে। মানুষজন মানে তিনি এই যে বিশেষ করে একটা অংশের ভোট সেটা নিয়ে, তার সম্পর্কে আবেগ, এই পুরো বিষয়টি নিয়ে সেটা কনসলিডেট হওয়ার সম্ভাবনা বেশি, এটা কিন্তু জানেন না। এই পরিমাণ যা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে,
জেনে শুনেই বলেছেন এবং তাকে দিয়ে এটা বলানো হয়েছে। আমি মনে করি এই যে সৃজনদের ভোট আরো বেশি হতে পারত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য, এটা কিন্তু এই যে বিভাজন রেখা সেটা সুস্পষ্ট করে দিয়েছে। এই সুস্পষ্ট করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এই ধরনের মন্তব্য, এবং শুধু তাই না, আমি মনে করি অনেকে বলছেন বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো বিজেপির রেজাল্ট ভালো হয়েছে। এর থেকে খারাপ হতে পারত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে আরো বেটার রেজাল্ট করানোর জন্য বিভৎস ভাবে সাহায্য করেছে। বিভিন্ন ধরনের মন্তব্য, যে মন্তব্য উনি জানেন রাজনৈতিক ভাবে এটা তাকে যথেষ্ট পীড়া দেবে, তারপরেও তিনি করেছেন। সেটা একটাই কারণে, যাতে বিজেপির ভোট পার্সেন্টেজ, বিজেপি যাতে ভোট পায় সেই কারণে, এবং বামেরা যাতে আরো কম ভোট পায়। এবং সেটা খুব স্পষ্ট ভাবে করেছেন, এবং সেটা উনি করে নির্দিষ্ট একটি জায়গাকে স্যাটিসফাই করার জন্য উনি করেছেন। এবং শুধু তাই না, পশ্চিমবঙ্গে উনি ইন্ডিয়া জোটকে, একবার প্রথমে কি বলেছিলেন, ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন, নাম তিনি দিয়েছেন, তারপর বলেছেন আমি সঙ্গে নেই, তারপর আবার বলেছেন আমি বাইরে থেকে সমর্থন করব। এই যে কনফিউশন ক্রিয়েট করেছে, এবং উনি সেটা ইচ্ছাকৃতভাবে কনফিউশন ক্রিয়েট করে উনি আসলে যেটা করেছেন সেটা হচ্ছে মোদী বিরোধী ভোটকে উনি একেবারে চেয়েছিলেন যাতে তারা কনফিউজ হয়ে থাকে এবং সেটা ওনার পক্ষে যায়, সেই জন্য উনি সমস্ত রকম চক্রান্ত চালিয়ে গেছেন। এবং বিশেষ করে এই ভোটটা যাতে দুভাগে ভাগ হয়, উনি কোনোভাবেই চাননি যে তৃতীয় শক্তি যাতে ভোট পাক। এবং সেটা দেখুন, আমি মনে করি না যে রাজনীতিতে সেটা করতে চাইবেন, এর মধ্যে কোনো নতুন থিওরি নেই, উনি করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো নিশ্চিতভাবে যে বাম, কংগ্রেস বা বিশেষ করে যারা মনে করেন দেশের বিপদ মোদি, রাজ্যের বিপদ দিদি, এই ধরনের মানুষ যারা আছেন, আমি মনে করি তাদের আরো বেশি কাছাকাছি এসে মানুষকে আরো সহজভাবে এটা বুঝিয়ে দেওয়া যে দেশের বিপদ মোদি, রাজ্যের বিপদ দিদি, এই দুজনকে আমাদেরকে তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু এই বিপদ বাড়বে, উত্তরোত্তর বাড়বে। এটা যতক্ষণ পর্যন্ত খুব প্রাঞ্জল ভাবে না বোঝানোর চেষ্টা হয়েছে। আপনাকে মনে হয় যে এই যে নতুন যারা ভোটার, যারা সেই ভোটে যে মার্কশিট, নিঃসন্দেহে এটাকে সুখস্মৃতি দেয় না? দীপশিতা, সৃজন বা এই তরুণ প্রার্থীরাই বামেদের ভবিষ্যৎ। দেখুন, আমি যে বললাম বামেদের একটা নিরন্তর প্রক্রিয়া, এবং আমি মনে করি এটা একটা বাম রাজনীতি পুনরুত্থান হবে এই রাজ্যে, গণতন্ত্রের সেটা রিফ্লেকশন। আমি কারোর হাত ধরে বা কারোর হাত ছেড়ে, প্রজন্মের হাত ধরে, আমি কারোর হাত ধরে বা কারোর হাত ছেড়ে বলছি না। আমি মনে করি এটা একটা বাজারি কিন্তু রটনা, এবং বাজারি রটনাতে না যাওয়াই ভালো। সেই জন্য আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে বাজারি রটনা কি, যে সাদা চুলের নেতাদের মানুষ আর পছন্দ করছে না। কিন্তু এবারে আপনি যদি লোকসভা ভোটের আপনি যদি বিশ্লেষণ করেন ভোটের পার্সেন্টেজ অনুযায়ী, শতাংশের হিসাবে, তাহলে দেখবো সব থেকে বেশি ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে কে? মোহাম্মদ সেলিম। সব থেকে বেশি ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে সুজন চক্রবর্তীরা, দীপশিতাও বাড়িয়েছে। আমি বলছি যে এই যে শুধুমাত্র সাদা চুল হলে বা অভিজ্ঞ নেতা হলে তারা তাদেরকে মানুষ গ্রহণ করছে না, বিষয়টা তাহলে ঠিক নয়। এই যে বাজারি রটনাতে প্রলুব্ধ হলে চলবে না। দ্বিতীয় হচ্ছে যে বাজারি রটনা, ধরুন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা বাজারি রটনা ছিল, নেতারা কেউ বলেনি, কিন্তু বাজারি রটনাতে প্রলুব্ধতা এক শ্রেণীর মানুষ হয়তোবা দেখিয়ে ফেলেছে। কিন্তু এই যে সামাজিক প্রকল্পগুলো বা এই যে ধরুন শিক্ষাকে একটা অধিকার দিতে হবে, কর্মসংস্থানকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে, একাদের কথা। আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত সাংসদরা নির্বাচিত হলেন, একজন বাদ দিয়ে বাদ বাকি 41 জন তো বিজেপি এবং তৃণমূল। আমি বলছি রাইট টু এডুকেশন নিয়ে আপনারা প্রাইভেট মেম্বার বিল আনুন, আমি ড্রাফট করে দেবো। কে আনবেন বলুন? ড্রাফট করে আমি তার বাড়িতে পাঠিয়ে দেবো। ওরা কেউ আনবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরা ওই 41 জনের মধ্যে কেউ আনবে না। আমি ড্রাফট করে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি বলছি এবং কনস্টিটিউশনাল ভ্যালিড হবে, সুপ্রিম কোর্টে মামলা হলে ভ্যালিড হবে। কিন্তু তারা কেউ করবে না। কেন করবে না? তার কারণ তারা এটা চান না বলে। কিন্তু এটা চাই কারা? এটা চাই বামেরা। কিন্তু তারা এখন যে কোনো কারণেই হোক মানুষ সেটা গ্রহণ করছেন না। এই সামাজিক প্রকল্পগুলোকে দেখুন, এই যে মহিলাদের, নারীদের ক্ষমতায়িত করতে হবে, সমাজের মার্জিনাল ক্লাস, প্রান্তিক সীমার মানুষ, তাদের ক্ষমতায়িত করতে হবে। কাদের কথা? বামেদের কথা।
আমি বলছি লক্ষ্মীর ভান্ডার নামটা ধরুন পরিবর্তন হতে পারে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা কেন, 5000 টাকা নয় কেন? কেন সেই লক্ষ্মীর ভান্ডার যিনি পাচ্ছেন তার মায়ের তার সন্তানটি যতদিন কাজ না পাচ্ছে মাসে 10,000 টাকা করে পাবেন না কেন? সেটা অধিকার হিসেবে পাবেন না কেন, যতদিন পর্যন্ত রাষ্ট্র তাকে কর্মসংস্থান না দিতে পারছে? এই প্রশ্নগুলোকে আরো বেশি করে তুলতে হবে এবং মানুষকে যেখানে নিয়ে যাচ্ছে। এবং এবারে কিন্তু ভারতবর্ষে আমি মনে করি এই লোকসভার ভোট একটা নতুন দিশা দেখিয়েছে। যেখানে লোকে মনে করছিল রাম মন্দির, সেই ইস্যুতে ভোট হবে, লোকে মনে করছিল ধর্মীয় বিভাজন, সেই ইস্যুতে ভোট হবে, এবং সেটা নিয়ে মিডিয়া কুল মানে একেবারে মেতে উঠেছিল। এই যে বললাম বাজারি রটনাতে মেতে উঠেছিল, কিন্তু ভারতবর্ষের মানুষ দেখিয়েছে যে কিভাবে রুটি রুজির লড়াইয়ে ভোট দিতে হয়। এবং তাই না, ভারতবর্ষের গণতন্ত্র যখনই বিপদে পড়েছে, ভারতবর্ষের সেই গণতন্ত্রকে রক্ষা করেছে ভারতবর্ষের মানুষ। ইন্দিরা গান্ধীর সময় থেকে আপনি হিসাব করুন, ইন্দিরা গান্ধী প্রবল পরাক্রমশালী, ইমার্জেন্সি তার ডিক্লারেশন, তারপরে ভারতবর্ষের মানুষ তো ভারতবর্ষের গণতন্ত্র বাঁচিয়েছে। আবার এবারে মোদীর প্রবল পরাক্রমশালী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করলো ভারতবর্ষের মানুষ। মোদী সরকারকে ভারত সরকার বানিয়েছে, এখন মোদীকে বলতে হচ্ছে এনডিএ। মোদীর গ্যারান্টি বলার ক্ষমতা নেই, পাঁচ থেকে একদিকে চন্দ্রবাবু নাইডু ধরে টানবে, আরেকদিকে নীতিশ কুমার ধরে টানবে, ফলে মোদীর গ্যারান্টি নেই। ভারতবর্ষের মানুষ ইতিহাস রচনা করে এবং আমি মনে করি মানুষের কাছে ফিরে গেলে, এবং এবারের ভোটটা যেহেতু লোকসভা নির্বাচন ছিল, আমি যদি বলি 22-এর পৌরসভা, 23-এর পঞ্চায়েতের যে ট্রেন, সেই ট্রেন আগামী 26-এ আপনি দেখতে পাবেন। এবং মানুষ এই যেমন নরেন্দ্র মোদীকে সবক শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, 26-এ দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখাবে, তাকে একেবারে উপযুক্ত জবাব দেবে। আপনি যদি মনে করেন যে এবারের ভোট মানে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিকে স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে কিন্তু সেটা সঠিক বিশ্লেষণ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ এবারে মোদী বিরোধী ভোট দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ আগামী 26-এ মমতা বিরোধী ভোট দিয়ে মমতাকে এই রাজ্যতে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ জানতো এবারের ভোট দিয়ে, কারণ আগে বড় বিপদকে আগে সরাতে হবে, তারপরে এই যে বিপদ যা আছে স্থানীয় বিপদ সেটাকে তারপরে সরাবে, যেহেতু 26-এ রাজ্যের ভোট হবে। এবং খুব স্বাভাবিকভাবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ক্ষমতায় আর থাকতে পারবেন না, রাজ্যের মানুষ সেটা ঠিক করে নিয়েছেন। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে এই ভোট মানে সেটা তৃণমূলের পক্ষে ভোট, তাহলে সেটা সঠিক নির্বাচনী বিশ্লেষণ হবে না। এই ভোট হচ্ছে মোদী বিরোধী ভোট। অবশ্যই জ্যোতি বসু বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। 2026-এ ফিরদৌস আমি মনে করছেন এই মানুষের দ্বারাই মমতা ব্যানার্জি সরকারের উৎখাত হতে পারেন, এই বঙ্গে ফিরতে পারেন বাম রাজনীতি, ফের একবার প্রাসঙ্গিক হবেন বাম, একাধিক নতুন তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম। আরেকটা কথা আমি বলতে চাই নিশ্চিতভাবে, আমি মনে করি যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই ফ্যাক্টরির দুটো প্রোডাক্ট। এই প্রোডাক্টের বিরুদ্ধে, যে ফ্যাক্টরির বিরুদ্ধে যারা আওয়াজ তুলতে চান, আমি মনে করি 26-এর সেই ধরনের প্রতিটি মানুষকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, নরেন্দ্র মোদীর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। কারণ হচ্ছে এই দুটো দলই বিজেপিও নরেন্দ্র মোদীর হাতের মানে পুরো হাতে তুলে নিয়েছে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই, যদিও সেখানে ক্ষমতা নিয়ে বেশ কিছুটা টানাটানি চলছে। কিন্তু এই দুজনের বিরুদ্ধে, এই দুজনের তাদের যে দল, সেই দলের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতে চান, যারা মনে করেন এই দুটো শক্তিকেই ক্ষমতা থেকে দূরে সরাতে হবে, তাদের একসঙ্গে আসতে হবে। এবং একসঙ্গে আসলে ওই 5 আর 2-এ 7 হবে না, 5 আর 2-এ 52 হয়ে যাবে রাজনৈতিক গাণিতিক রাসায়ন। অবশ্যই কমেন্টে জানান আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও।